দর্শক সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফজল লতিফ চৌধুরী। আপনার স্বাগত সময় সংলাপে। আমি বলতে চাই যে আমাদের যে নৃতাত্ত্বিক ইতিহাস, বর্তমান, ফেলে আসা সংস্কৃতি, চলমান সব কিছুকেই সাধারণের কাছে উপস্থাপনের একটা কাজ করে জাদুঘর। সেই জায়গা থেকে আমাদের জাদুঘর আসলে সংস্কৃতির উপস্থাপনটা কিভাবে করছে, তার সংরক্ষণ, প্রদর্শন, এগুলি নিয়ে যদি আপনি কথা শুরু করেন। সংস্কৃতি শব্দটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু ওইভাবে ভেবে সাধারণ দেখি না যে সংস্কৃতিটা কি জিনিস। সংস্কৃতির অন্যতম জিনিস হচ্ছে ভাষা, তারপরে হচ্ছে যে আমার যে পরিচয়, সেই পরিচয়টাই আসলে সংস্কৃতি। আমি যা, তাই আমার সংস্কৃতি। তো সেই হিসেবে আমার অতীতটা, আমার যেটা আপনি বললেন যে আমার যে মূল, কোথা থেকে আমি এসেছি, কোথায় যাচ্ছি, এইগুলো নানা নিদর্শনের মাধ্যমে জাদুঘরে উপস্থাপন করা হয়। সুতরাং যখন একজন এখানে আসেন, আমাদের দুইটা তালা আছে, দোতলা, তিনতলা, সেইগুলিতে 44টা গ্যালারি আছে। সেই গ্যালারিতে সুন্দরভাবে নানা কিছু আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত ভাষা, সাহিত্য, শিল্প, শিল্পকলা, চারুকলা, হস্তজাত দ্রব্যাদি, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট নানা দলিলপত্র, নিদর্শন, সব কিছু দেখে একজন মানুষ বুঝতে পারবে যে এখানে একজন বাঙালির পরিচয়ের যে নির্ণায়ক, সেইগুলির একটা সমাহার আছে। সেই দিক দিয়ে জাদুঘর, যে জাদুঘরের যে সংগ্রহ, সেই সংগ্রহগুলি মানুষকে অবশ্যই তার যে পরিচয়, বাঙালি হিসেবে যে পরিচয়, সেগুলোর সঙ্গে তাকে মনে করিয়ে দিবে যে তার এই বাঙালি সত্তার, বাঙালি পরিচয়ের চিহ্নগুলি, এগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি। বাঙালির পরিচয়, সেই সঙ্গে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য, মানে এই যে ষড় ঋতুর যে তফাতগুলো, আমাদের নদী, আমাদের ফুল, এই এই জিনিসগুলো কি এসেছে কিনা? না, এই জিনিসগুলি নেই। এই জিনিসগুলি নেই এই জন্যে যে জাদুঘর সাধারণ জাদুঘরের মধ্যে এটা পড়ে না। এটা পড়ে যেটাকে আমরা বলি প্রাকৃতিক ইতিহাস জাদুঘর। আপনি শুনে খুশি হবেন যে আমরা এই মাস 2 হলো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি অভিপ্রায়, সেই অনুসারে আমরা একটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘর স্থাপনের একটা সম্পূর্ণ প্রস্তাব এক্সপার্টদের নিয়ে, যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, তাদের নিয়ে তৈরি করে আমরা সরকারের কাছে জমা দিয়েছি। আচ্ছা, এটা প্রাকৃতিক ইতিহাসের এটা জাদুঘর, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, যেখানে আমাদের ষড়ঋতু, আমাদের গ্যালারি না, এটা একটি জাদুঘর। আচ্ছা, অন্তত 8 থেকে 10 একর জমি লাগবে এবং সেখানে এই জাদুঘরের মধ্যে ফ্যাসিলিটি থাকবে। সেইভাবে আমরা জমা দিয়েছি। এখন যেটা একটা ক্রিটিক্যাল কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটি স্থান নির্বাচন। আমরা ঢাকার বাইরে যেতে চাই না, আবার ঢাকা ইতিমধ্যেই নানা স্থাপনায় ভারাক্রান্ত, সেখানেও থাকতে চাই না। ধরুন পূর্বাচল বা এই ধরনের কোনো জায়গায় আমরা একটা জমি, একখণ্ড জমি চাই। জমি চাইলে আমরা এই প্ল্যানটা পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিব। আমরা আশা করছি 2-1 মাসের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এবং এই যে জাদুঘর তো শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরের জাদুঘরগুলো তার সাথে সম্পৃক্ত। আমাদের যদিও একটি জাদুঘর, কিন্তু অনেকগুলো জাদুঘর আমরা পরিচালনা করছি। একটা হচ্ছে চট্টগ্রামের জাদুঘর হচ্ছে সার্কিট হাউসে, ময়মনসিংহের জয়নুল আবেদিন সংগ্রহশালা, সিলেটের ওসমানী জাদুঘর, এরকম প্রায় 9টি জাদুঘর। এখন তো নতুন সংযোজন হলো সোহরাওয়ার্দী উদ্যানের ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর, আমরা এগুলি পরিচালনা করছি। তো অন্যান্য যে জাদুঘর বলছেন, তার মধ্যে প্রথম এক এজেন্ডা আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের, যে প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা করা। তো সেই হিসাবে আমরা সিলেটে সর্বপ্রথম, সিলেটে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, সেখানে একটি জাদুঘর হবে। জমি নিয়ে একটু জটিলতা আছে, কিন্তু এই কাজটিতে আমরা কিছু অগ্রসর হচ্ছি। অন্যান্য বিভাগীয় শহরগুলোতে তো মানে ওই জায়গার সভ্যতা, ওই জায়গার নৃতাত্ত্বিক নিদর্শন, সংস্কৃতি, সেটা প্রাধান্য পাবে, সেটি প্রাধান্য পাবে ঠিক। কিন্তু ধরুন যদি আমাদের এখতিয়ারভুক্ত জাদুঘর হয়, আমরা শুধু বানালাম না, আমরা পরিচালনাও করছি। আপনি জানেন যে জাতীয় জাদুঘরের সম্ভারের মধ্যে আমাদের প্রচুর জিনিসপত্র আছে। আমাদের প্রায় 95,000-এরও বেশি নিদর্শন আছে। আমরা তার মাত্র 5% হয়তো দেখাই। আচ্ছা, আমরা সেখান থেকে ওই জাদুঘরগুলিকেও
জাতীয় পরিপ্রেক্ষিত থেকে সমৃদ্ধ করতে পারবো, আবার যে স্থানীয় যে বিষয়গুলো সেগুলোকে ধারণ করতে পারবো। অর্থাৎ সিলেটের লোককে মানে ঢাকাতে আসতেই হবে সেরকম না। আচ্ছা আচ্ছা। সেই বিবেচনা থেকে বিভাগীয় জাদুঘরগুলি হ্যাঁ, পরিকল্পনা রাজশাহীর করা লোককে হয়েছে। ঢাকা আসার দরকার নেই। আসতে হবে না। রাজশাহীতে আপনি জানেন যে বরেন্দ্র জাদুঘর রয়েছে, আচ্ছা। সেইটির কিছু অব্যবস্থার কথা আপনারা পত্রপত্রিকা শুনেছেন, যে ওটা অবশ্য আমাদের এখতিয়ারভুক্ত না। আবার সুনামগঞ্জের জেলা প্রশাসন একটি জাদুঘর মোটামুটিভাবে তৈরি করে এনেছে, এটা পরিচালনা অপেক্ষা। তা আমার কাছে পরোক্ষভাবে প্রস্তাব হয়েছে যদি জাদুঘর এটা কেন্দ্রীয় জাদুঘর এটা পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সেই ক্ষেত্রে সুনামগঞ্জ জাদুঘরটি চালু হয়ে যায়। আর আমাদের পরিকল্পনার মধ্যে হচ্ছে যে পর্যটন জাদুঘর পর্যটনের একটি অন্যতম লক্ষ্য হয়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই কক্সবাজারে আমাদের একটি ভালো জাদুঘর করার দরকার আছে। কক্সবাজারের জমির সমস্যা নেই, পর্যটনেরই অনেক জমি আছে, সেই জমিতে হোটেল শৈবালের আশেপাশে কোথাও নিয়ে 5-10 একর জমিতে একটি ভালো জাদুঘর করার সুযোগ সেখানে রয়েছে। এমনকি এখন মনে পড়ছে আপনার সঙ্গে কথা বলে যে আমাদের প্রাকৃতিক দৃশ্যের জাদুঘরটি সেখানে স্থাপন করা যেতে পারে। এটি খুবই একটি মানে যে হ্যাঁ, মানে কক্সবাজার বা কুয়াকাটা ওই জায়গাগুলোতে আপনি বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটা শাহবাগে বা অন্য কোনো জাদুঘরও যেগুলি শাখা জাদুঘর, সেখানে আমাদের সঙ্গীত গ্যালারি বলতে কিছু নাই। আমাদের ছিল একটি বাদ্যযন্ত্র গ্যালারি। আমরা যেটা সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে যাচ্ছি সেটা হচ্ছে বাদ্যযন্ত্র গ্যালারিটিকে আপাতত যে পরিসর আছে সেই পরিসর নিয়েই এটাকে একটা সঙ্গীত গ্যালারিতে রূপান্তর করা। এর জন্যে যেটা দরকার সেটা হচ্ছে বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠসঙ্গীতকে, হয়তো আমরা নৃত্য যোগ করতে পারলে একেবারে স্বয়ং সম্পূর্ণ হতো, সেটা করতে পারছি না, কিন্তু আমরা সেই সঙ্গে যোগ করছি কণ্ঠসঙ্গীত। সেইভাবে আমরা এই গ্যালারিটি আমরা সাজানোর ব্যবস্থা করেছি। আশা করছি যে এপ্রিলের মধ্যে সাজানোর কাজটি শেষ হবে। মানে এই এপ্রিলের মধ্যে? এই এপ্রিলে। অবকাঠামোগত সমস্ত সুবিধা নবায়ন করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু যে উপস্থাপনাটা বিভিন্ন বাদ্যযন্ত্র, যারা সঙ্গীত শিল্পী তাদেরকে সেই ওস্তাদ আমির খসরু থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত আমরা সংক্ষেপে সেখানে উপস্থাপনার জন্য পরিকল্পনা করেছি। এখন সঙ্গীত গ্যালারির জন্যে আমরা সেখানে যন্ত্রসঙ্গীত এবং কণ্ঠসঙ্গীত, একজন দর্শক তার পছন্দ মতো কিছু গান এবং যন্ত্রসঙ্গীত শুনতে পারবেন, এই ধরনের 8টি হেডফোন এবং প্লেয়ার সংযোজন করার ব্যবস্থা করেছি। এটি হয়তো মে মাস লাগবে, এটার যেহেতু একটা ডিজিটাল কম্পোনেন্ট, এর মধ্যে আমরা এইটুক সুযোগ দিতে পারবো। কিন্তু আপনি যে কথাটি একটু আগে বলেছেন যে অনেকে অভিযোগ করে যে আমাদের যে বর্তমানে যে গান আমরা গাইছি, যে যন্ত্রসঙ্গীত আমরা উৎপাদন করছি, যেটা সিডিতে আছে, টেইপে আছে, সেটি আমরা কিভাবে সংরক্ষণ করব। আমরা এইটি সংরক্ষণের অবশ্যই আমাদের জাদুঘরের দায়িত্বের মধ্যেও এটা পড়ে। আমরা এইটি করব। আমরা আপনাকে বলতে পারি যে এরপরে যদি কখনো আসি আমি আপনাকে পুরো পরিকল্পনার কথা বলতে পারবো। তবে ইতিমধ্যেই আমরা যত পুরনো রেকর্ড আছে, শর্ট প্লে রেকর্ড, লং প্লে রেকর্ড, সেগুলো সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছি। অনেকের কাছে আছে, আমরা অনেকে বলছেন যাদের বয়স 70-80 হয়ে গেছে, যে ভাই সারা জীবন কষ্ট করে 3000 রেকর্ড সংগ্রহ করেছি, এখন আপনাকে দিয়ে দিতে চাই। তা আমরা প্রত্যেকে বিজ্ঞাপন দেবো যাদের কাছে পুরনো যা কিছু লং প্লে গুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করতে চাই। মানে এর সঙ্গে গণসঙ্গীত, লোকগান সবই তো আপনাদের এখানে? আমরা সবকিছু সংগ্রহ করব, সবকিছু। আমাদের যে বাংলাদেশের যত রকমের গান আছে সেগুলিকে সংগ্রহ করে শ্রেণীবদ্ধ করা এবং তার ইতিহাসটা সংরক্ষণ করা, এবং যারা বড় বড় কণ্ঠশিল্পী বিভিন্ন আঙ্গিকের গানে, তাদের ছবি, তাদের জীবন ইতিহাস, এগুলি সংগ্রহ করে সুন্দরভাবে উপস্থাপন করার আমরা অবশ্যই পরিকল্পনা এই বছরের মধ্যে ডিসেম্বর শেষ হওয়ার আগে বাস্তবায়িত করব। সংস্কৃতির যে অন্যান্য জায়গাগুলো আছে, আমাদের নাটক, আমাদের যাত্রা, আমাদের পালা গানের কথা আপনি বললেনই, ওটা যাচ্ছি না, আমাদের পুতুল নাচ, এই ধরনের যে সংস্কৃতির যে অনুষঙ্গগুলো আছে সেগুলো নিয়ে আপনি ভেবেছেন? আমরা যাত্রার উপরে একটি বই প্রকাশ করতে যাচ্ছি। আচ্ছা। আমরা ম্যানুস্ক্রিপ্ট পেয়ে গেছি, হয়তো 2-3 মাস লাগবে। আর যাত্রা, নাটক, এই জিনিসগুলো কিছুটা শিল্প একাডেমির যে এখতিয়ার তার মধ্যে পড়ে। আমরা আমাদের জায়গাও সীমিত, আমরা ইচ্ছা করলেও অত দূর কাজ করতে পারবো না। কিন্তু ধরুন যাত্রার উপরে একটি বই, অত্যন্ত ব্যাপক একটি গ্রন্থের পাণ্ডুলিপি পেয়েছি, সেটা প্রকাশ করা হবে। পুতুল নাচের কথা বললেন, আমাদের একটা পুতুল গ্যালারি আছে। আপনারা শুনে খুশি হবেন যে
এইটিরও যে অবকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আমরা আমাদের কাছে হাজার হাজার পুতুল আছে, আমরা সেই পুতুলগুলো এখানে নতুন করে উপস্থাপনা করব। কিন্তু যে পুতুল নাচের কথাটা বললেন, এইটি মানে আমি আনন্দের সঙ্গে বলছি যে এটার একটা গ্যালারির মাঝখানে পুতুল নাচের ব্যবস্থা করা হচ্ছে। অনেকগুলো কাজের কথা বলে সে সঙ্গে একটু বলে যে আমাদের খেলাধুলার বিষয়গুলো আছে, গ্রামীণ বিভিন্ন রকম খেলার বিষয় আছে। আমি জানি না যে যেহেতু মানে কোথায় আপনারা রাখবেন, আপনার কতটুকু আপনার ইখতিয়ারে পড়ে, তারপরে এই জিনিসগুলো নিয়ে এখন কাজ হচ্ছে, কথা হচ্ছে যে এগুলো প্রায় বিলুপ্ত প্রায় অনেক খেলার কথা আমরা জানি, সেগুলোর কোন রকম নিদর্শনের মতো কিছু আপনারা রাখবেন কিনা বা রাখছেন কিনা আমি জানি না, বা আমার দর্শকদের জানার জন্য। জাদুঘর তো শুধু যে মানে যেটাকে ট্যাঞ্জিবল মানে হাতে ধরার নিদর্শন সংগ্রহ করবে তা না। ধরুন আমাদের একটি প্রকল্প আছে, গবেষণা প্রকল্প, যে বাংলাদেশের গ্রামীণ বাড়িঘর কত রকমের ঘর হয়, আমাদের মাটির ঘর হয়, শনের ঘর হয়, বেড়ার ঘর হয়। তো এইগুলি নিয়ে আমরা তো আর এগুলি ঘরগুলি এখানে আনতে পারবো না, কিন্তু আমরা তো একটা পরিব্যাপ্ত ভিডিও তথ্যচিত্র তৈরি করতে পারি। খেলার ক্ষেত্রে যে সমস্ত খেলাগুলো আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যর অংশভূত যে খেলাগুলো, সেগুলি আমরা তথ্যচিত্র নির্মাণ করতে পারি এবং আমরা করে সেগুলিকে আমরা আমাদের জাদুঘরে সংরক্ষণ করব। যে এইরকম ধরনের বইচি খেলা হতো, হাডুডু খেলা এখনো হয়, দাঁড়িয়া বান্ধা, গোল্লা ছুট, সামান্য খেলা, কিন্তু এইগুলি খেলেই তো আমরা বড় হয়েছে। এইগুলি তথ্যচিত্র তৈরি করা সম্ভব এবং আমাদের করা উচিত, আমরা করব। আর বইয়ের ক্ষেত্রে আপনার বইয়ের মানুষ, বইয়ের ক্ষেত্রে জাদুঘর বই প্রকাশের সংগঠন নয়, সংগ্রহের জায়গা থেকে। কারণ আচ্ছা, দুটি বলছি, আপনি সংগ্রহের কথা বললেন, প্রকাশের কথা বললেন। প্রথম কথা, বাংলা একাডেমিতে বই প্রকাশ করে, কিন্তু জাদুঘরের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে যে জাদুঘর সংশ্লিষ্ট যে বিষয়গুলি সেইগুলিকে নিয়ে গবেষণা করা। তো গবেষণা করলে গবেষণা পত্রটির একটা গবেষণা রিপোর্ট, প্রতিবেদন যাই হোক, সেটিকে একটা বই আকারে প্রকাশ করা যায়। আমরা সেই কাজটি হাতে নিয়েছি। আগেও কিছু কিছু হয়েছে, আমাদের প্রকাশনার সংখ্যা 60-এর অধিক। তবে বলতে পারেন যে আমাদের প্রকাশনা জাদুঘরের যে বয়স সেই তুলনায় বেশি না। কিন্তু ধরুন আমরা মসলিনের উপরে একটি মানে অত্যন্ত স্বয়ং সম্পূর্ণ বই প্রকাশ করব নভেম্বর মাসের মধ্যে। আচ্ছা, আমরা জয়নুল আবেদিনের যে 804টি চিত্রকর্ম আছে সেইগুলিকে আমরা 5টি ভলিউমে প্রকাশ করব। আমরা এই সিরিজটার নাম দিয়েছি মাস্টার আর্টস অব বাংলাদেশ অথবা মাস্টার আর্টিস্ট অব বাংলাদেশ। আমরা অন্তত 3টি ভলিউম আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী মহোদয় জনাব আসাদুজ্জামান নূর এমপি মহোদয় ইতিমধ্যে সুস্পষ্টভাবে বলেছেন যে মাস্টার আর্টিস্ট অব বাংলাদেশ 3টি ভলিউম, প্রথম খণ্ডটি জয়নুল আবেদিন এবং দ্বিতীয়টি কামরুল হাসান, তৃতীয়টি সুলতান, এইটি আন্তর্জাতিক মানের করে আমরা এই বছরের মধ্যেই ইনশাআল্লাহ আমরা বের করব। এরপরে যারা আরো পরের যারা চিত্রকর তাদের গুলিও আমরা প্রকাশ করব। সুতরাং এইটি আছে। আর আগামী বছরকে আমরা 2016 সালে যে আমাদের অনেক ভাস্কর্য যেতে চাচ্ছিলেন, 16 পরিকল্পনা নিয়ে জানাতে চাচ্ছিলেন। জাদুঘরের অর্থের সীমাবদ্ধতা আছে, আমরা ইচ্ছা করলে অনেক কাজ করতে চাইলেও করতে পারি না। তো এবার আমি অর্থ মন্ত্রণালয়কে বলেছিলাম যে বাংলাদেশে অন্তত একটি প্রতিষ্ঠান আপনারা তৈরি করুন, যে প্রতিষ্ঠান বলবে যে তার পরিচালনার জন্য, ব্যবস্থাপনার জন্য, সংরক্ষণের জন্য যতটুক টাকা দরকার সেইটুক টাকা সরকার তাকে দেয়। এইভাবে আমরা 2 সপ্তাহ আগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটা সভা করেছি এবং মোটামুটিভাবে 2015-16 সালে আমরা সেই পরিমাণ অর্থ পাবো যেই পরিমাণ অর্থ দিয়ে জাদুঘর ভালোভাবে চলতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে 2016 সনের জন্য। যেমন একটি হচ্ছে যে 16 সনে আমরা 2টি বড় বিষয়ের উপরে বড় ধরনের প্রদর্শনী, গবেষণা পুস্তক করব। এই বছর যেমন মুসলিম নিয়ে করছি, মুসলিম উৎসব, আগামী বছর ধাতব দ্রব্যের একটি, সেই আমাদের টিপু সুলতানের তরবারি থেকে শুরু করে বহু ধাতব নিদর্শন আছে পুরনো নতুন আমলের, সেগুলির একটি ব্যাপক প্রদর্শনী করা হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা ভাস্কর্য, আপনারা জানেন যে গৌতম বুদ্ধর সেই মূর্তি থেকে শুরু করে বা কৃষ্ণ মূর্তি থেকে শুরু করে আমরা দেখতে পাই যে ধর্মীয় কারণে ভাস্কর্যের চর্চাটা গত কয়েক হাজার বছর যাব হয়ে আসছে। এইগুলিকে আমাদের প্রচুর এই ধরনের নিদর্শন আছে, কোষ্ঠী পাথরের তৈরি, অন্যান্য উপাদানের তৈরি। এইগুলি নিয়ে আমরা একটি
গবেষণা পুস্তক করতে চাই। আমাদের জাদুঘরের ভান্ডারিক যা আছে সমস্ত কিছু ছবি আমরা তুলেছি। সেই ছবিগুলো তাদের যথাযথ বিবরণ সহ আমরা আশা করি যে চমৎকার করে, হয়তো খুব দামি একটি বই হবে, কিন্তু এইসব বই তো আর সবাই কেনেন না, যারা সংরক্ষণ করতে চান তাদের জন্য হয়তো অসুবিধা হবে না। এই 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 কাজগুলো আমরা করব। এই সঙ্গে বলে রাখি 2015-16 অর্থ বছরটাই আমাদের এই বছরটাকে আমরা ডিজিটালাইজেশনের জন্য ব্যবহার করব। আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে 2015 সালের মধ্যে 15-16 অর্থ বছরের মধ্যে আপনারা বলতে পারবেন যে হ্যাঁ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের ডিজিটাল ঘরে বসে আমি জাদুঘর কম্পোনেন্টটা, দেখতে পাবো, সেটা তো পরিদর্শন করতে পারবো। ডিজিটাল কম্পোনেন্টটা সংযুক্ত হয়েছে এবং আমরা, আপনি যেটা মাত্র বললেন যে ঘরে বসে দেখা, সেটাকে আমরা বলছি ভার্চুয়াল মিউজিয়াম। ভার্চুয়াল মিউজিয়াম, হ্যাঁ। এটার জন্য যদিও সরাসরি সরকারের কাছে অর্থ পাইনি, কিন্তু একটি প্রকল্পে দরখাস্ত করে আমরা 18 লাখ টাকা পেয়েছি। এই মাসেই কাজ শুরু হবে আচ্ছা আচ্ছা, ভার্চুয়াল মিউজিয়ামের, অর্থাৎ সমস্ত অবজেক্টগুলিকে অনলাইন দেখার একটা ব্যবস্থা করা হবে এবং মানে যে নিদর্শনগুলি আছে সেগুলো সম্পর্কে তথ্য পাওয়া যাবে। প্রত্যেক নির্দেশনের সঙ্গে প্রয়োজনীয় প্রথমে শর্ট ডেসক্রিপশন, তারপর যদি কেউ চায় আরো বিস্তারিত সেটাও যেতে চায়। আমরা দেখতে আমি একটা বিষয়ে যেতে চাই যে আপনিও বলেছিলেন যে অনেকের কে ডেকে ডেকে যারা এখনো আমাদের এখানে এখনো আমাদের সঙ্গে আছেন, বেঁচে আছেন, তাদেরকে ডেকে ডেকে আমাদের কীর্তিমান মানুষদের সঙ্গে আপনারা কথা বলছেন, তাদের কণ্ঠ, তাদের কথা সংগ্রহ করছেন, সংরক্ষণ করছেন। এইটা এই কাজটা কতদূর আছে এবং সেটাকে আপনি ভিজুয়ালি যাবেন কিনা, যে যে তাদের উপর কোন রকম তথ্যচিত্র তৈরির দিক কোনো আগ্রহ বা পরিকল্পনা আপনাদের আছে কিনা? আচ্ছা, দুটি বিষয়। একটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের এই কাজটি আমরা করছি, এটা আপনি যেটা বললেন ভিজুয়াল আঙ্গিকটা ছিল না, এটা মোটামুটি ভাবে ওনারা ওই যে যেটাকে বলে কত্তু ইতিহাস, আমি বলছি ইতিহাস, আমি সাক্ষী, আমি 52 সালকে কিভাবে দেখেছি, 71 সালে বঙ্গবন্ধুর ভাষণটা আমি কিভাবে শুনেছি, আমি 7ই মার্চের ভাষণ শুনে আমার কি প্রতিক্রিয়া হয়েছে, মানুষের কি প্রতিক্রিয়া হয়েছে, 27শে মার্চ মানুষের বা 26শে মানুষের কি প্রতিক্রিয়া ছিল, 16ই ডিসেম্বর কি ছিল, আমি যা দেখেছি সে বর্ণনা করছে, সেটা ধারণ করেছে জাতীয় জাদুঘর। এটা কত্তু ইতিহাস, এটা ইতিহাস, ওই ইতিহাস রচনার ক্ষেত্রে মূল্যবান উপাদান হিসেবে এটাকে দেখা হয়। তো এটাকে আমরা এইবার ভিজুয়াল মোডে নিয়ে যাচ্ছি। এতদিন করা হয়েছে শুধুমাত্র অডিও রেকর্ড করে ট্রান্সক্রিপশন করা হয়েছে, এবার সত্যিকার অর্থে সাক্ষাৎকার হিসেবে নেওয়া হচ্ছে এবং সেটাকে ট্রান্সক্রিপশন করা হচ্ছে। যদিও আমরা ট্রান্সক্রিপশন প্রকাশ করি না, আমরা মনোগ্রাফ আকারে সেগুলো আমাদের লাইব্রেরিতে সংরক্ষণ করি। আর যেটা বলছেন যে তথ্যচিত্র করার আমাদের স্টুডিও আছে, হয়তো আপনাদের এত সুন্দর স্টুডিও না, কিন্তু স্টুডিও আছে, কিন্তু আমাদের লোক বলার অভাব আছে। তো স্টুডিও হয়তো আমরা আরো 1 বছর পরে একটা ভালো স্টুডিও, আমরা কিছু জাপানি অনুদানে কিছু যন্ত্রপাতি পেয়েছি, ভালো স্টুডিও করে, স্টুডিওটা সমস্যা না, লোক বলার সমস্যা। কারণ আমরা যে টাকা দিয়ে একজন ক্যামেরাম্যান বা একজন এডিটর রিক্রুট করতে চাই, সেই টাকা দিয়ে তো পাওয়া যায় না। অ্যাকচুয়ালি ধরুন আমরা ফটোগ্রাফার এবং ভিডিও এডিটর আমরা খুঁজছি, বিজ্ঞাপন দিচ্ছি, একটিও বিজ্ঞাপন পাই না, একটিও দরখাস্ত পাই না। কারণ হচ্ছে এই সরকারি বেতনে এখানে কেউ কাজ করতে আসতে চায় না। তবে আমরা কত্তু ইতিহাস এবং চিত্র ধারণ, আমি আজকে সকালেও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে ডিজি মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি যে আমরা জয়েন্টলিও কিছু কাজ করতে পারি, আমরা প্রস্তাব দিব, ওনারা ভিডিও করবেন। আমি এখন একটু আসতে চাই, জাদুঘর সমৃদ্ধ করার ক্ষেত্রে সাধারণ মানুষের এক ধরনের সম্পৃক্ততা খুবই প্রয়োজন হয়। সেই জায়গা থেকে আপনারা কিরকম সাড়া পাচ্ছেন? আমরা এই সারাটা, মানে প্রথম কথা হলো যে মানে বাংলাদেশ জাতীয় জাদুঘরটা মানুষের অবদানে সমৃদ্ধ হয়েছে, এটা ঠিক। এখনো আমি মনে করি যে আমাদের অনেক ঘরে ঘরে প্রচুর জিনিসপত্র লুকিয়ে আছে বা সংরক্ষিত আছে। আমরা প্রথম বিজ্ঞাপন দিয়েছিলাম 4-5 মাস আগে যে আমরা পুরনো বই এবং পাণ্ডুলিপি সংগ্রহ করতে চাই। আমরা যে খুব বেশি সারা পেয়েছি তা না, কিন্তু ধরুন আমাদেরকে একজন এসে বললেন যে তার কাছে তাদেরই প্রায় 250 বছর আগের লেখা দুটো হাতে লেখা কোরআন শরীফ তাদের 2 জ্যেষ্ঠ কেউ পূর্বপুরুষের দিয়ে গেছে। এরকম আরো কিছু আমরা পেয়েছি। অর্থমন্ত্রী মহোদয়ের পরিবার থেকে এই ধরনের মুদ্রা, কোরআন শরীফ ইত্যাদি আমরা পেয়েছি। তা আমরা আবার বিজ্ঞাপন দিব
যেমন আমরা মনে করি যে আমাদের কাছে অনেক আমাদের সামনের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আমি রবিনসন বার্লির একটা কৌটা আমি সংগ্রহ করতে চাই। আমরা যে বগা সিগারেট, কিংস্টক সিগারেটের একটি প্যাকেট সংগ্রহ করে রাখতে চাই। আমাদের অনেক কিছু আছে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমরা যখন একটি সময়ের মধ্যে থাকি তখন জানি না যে এটার ভবিষ্যতের এটার মূল্যমান কোন দিকে যাবে। সেটা ঠিকই বলছিলেন যে একটা বগা সিগারেট যখন কেউ খেতেন তখন তার যে মোড়কটি সেটা এখন কতটা মূল্যবান, কারণ ওই সময়টাকে ধরা, ওই সময়ের মানুষকে জানার জন্য ওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বার্লির কৌটার কথা বললেন, তারপর এক সময় যে দুধের যে ছিল আহ, আহ, ফিডার ফিডার ছিল যে দুদিকে সেগুলো মানে অনেক রকম আছে। সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে কি কি ধরনের কোন কোন সময়ের জিনিস আপনি চান, কিভাবে চান, কিভাবে সংগ্রহ করতে, মানে কিভাবে আপনাদের কাছে আসতে হবে, সেটা হয়তো সাধারণ মানুষ হয়তো নাও জানতে পারে বা জি। প্রথমে কথা বলি, ধরুন এই যে হিজ মাস্টার ভয়েসের যে গ্রামোফোনটা, এই গ্রামোফোন জাদুঘরে থাকবে না কেন? জাদুঘরে থাকতে হবে। এখন এটি মোটামুটি সমসাময়িক কালের জিনিস। ব্যাপারটা হচ্ছে যে জাদুঘর অ্যান্টিকুইটি অর্থাৎ প্রাচীন নিদর্শন সংগ্রহ করবে, এইটি হচ্ছে জেনারেল বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এই যে প্রত্নতাত্ত্বিক অ্যাপ্রোচ, মাটির নিচে পুরনো জিনিস পাওয়া গেলে সেটা দামি, এটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। আমরা লক্ষ্য করছি, আমরা চেষ্টা করছি যে 2050 সালে যেসব জিনিসগুলি অনেক দামে কিনতে হবে সেই জিনিসগুলি আমরা এখনই সংগ্রহ করে রাখবো। হ্যাঁ, কয়লার স্ত্রী ধরুন আমাদের কাছে নেই, জাঁতা নেই, ঢেকি আমরা কেনার চেষ্টা করছি, ঢেকি পাচ্ছি না। আমরা একটা 107 বছরের পুরনো প্রেস খুঁজে পেতে সংস্থাপন করেছি, কিন্তু সেই যে 526টা না 256টা অক্ষর ছিল বাংলা, সেই অক্ষরগুলি এখনো আমরা সংগ্রহ করতে পারি, ফ্রন্টগুলো পাচ্ছেন না, সেই ফন্টগুলি আমরা পাচ্ছি না, ধাতব অক্ষরগুলি পাচ্ছি না। তাহলে এই কাজগুলি আমরা যখনই প্রাচীন জিনিসপত্র আমরা সংগ্রহ করব, যেমন আমার খুব ইচ্ছা যে কোনোভাবে 10 কোটি টাকাও যদি লাগে একটা মামি মিশর বা অন্য কোনো সূত্র থেকে এনে জাদুঘরে রাখবো, সেই রকম মানে 5000 বছরের আগের মামি, ফেরাউনের আমলের, সেটা আমি রাখতে চাই। একই সঙ্গে যে আজকে যেটা আমি ফেলে দিচ্ছি, ধরুন একটা পুরনো ক্যামেরা যে মাথা ঢুকিয়ে যে আমরা ছবি তুলতাম, সেই ক্যামেরা একটা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ আমার বর্তমান জিনিসও কিছু কিছু খুঁজে খুঁজে সিলেক্টিভলি নির্বাচন করে সংগ্রহ করে রাখতে হবে, যেগুলো 50 বছর পরে হয়তো আর ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে অনেক কিছু আছে, ঘড়ি, বেতার যন্ত্র, অনেক কিছু আছে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেন? আমরা এখনো যোগাযোগ করিনি, কিন্তু আমরা বিজ্ঞাপন তৈরি করছি, শিগগিরই যাবে। কারণ অনেকের কাছে আছে, আমার সঙ্গে অনেক বয়োজ্যেষ্ঠ যাদের বয়স 70-80 হয়ে যাচ্ছে, তারা বলেন আমাদের যে ডিজি সাহেব আমাদের কাছে এটা আছে, আমি আপনাকে দান করে যাব। সুতরাং যারা এরকম ঘরে ঘরে আছেন, সবার কাছে আছে, মুক্তিযুদ্ধের অনেক নিদর্শন আছে। আমাদের যে আমরা পোস্টার করছি 1971 সালে, পোস্টারটা খুব গুরুত্বপূর্ণ। 1970 সালের যে ইলেকশন হয়েছিল, আওয়ামী লীগ জিতেছিল, সেই ইলেকশনে পোস্টার খুঁজছি আমরা, এখন পাচ্ছি, এখনো পাইনি। কারণ পোস্টারের বিবর্তনটা তো একটা ইতিহাস, সেটাও একটা পোস্টারের বিবর্তন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিকই বলেছেন, ইতিহাস। তা আমরা এই জিনিসগুলি এখন আমরা বড় বড় পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা সংগ্রহ করার চেষ্টা করবো। আমি আশা করি আমাদের কাছে সাধারণ মানুষ সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহকে আরো সমৃদ্ধ করার জন্য নিজেকে জানা বা ইতিহাসকে জানার প্রতি মানুষের আগ্রহটা কিরকম দেখছেন? যে এটা হচ্ছে যে জাদুঘরতে মানুষ আসে, ঢাকা শহরে যারা আসেন জাদুঘরটাকে টার্গেট করে আসে, বিদেশিরাও প্রতিদিন আসে, 1500 2000, ভালো শনিবার দিনে 7000 10,000 লোক হয়ে যায়। তো এখন আগ্রহ আছে, এখন জাদুঘরে মানুষ এসে ইতিহাস জানবে এবং ইতিহাস সম্পর্কে কৌতূহলী হবে, ও আচ্ছা তাহলে এইরকম ছিল এই জিনিসটা। যেমন আমরা একটা স্তরবাড়ি সংগ্রহ করতে গিয়েতে সেটা ব্রিটিশ আমলে লাইসেন্স দিয়েছিল ব্রিটিশ সরকার, তরবারির জন্য লাইসেন্স। এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি সত্যি ব্রিটিশ সরকার 47 সালে আগের ঘটনা, তাকে তরবারির জন্য লাইসেন্স দিয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটা আগ্রহ আছে, মানুষ পুরনো জিনিস দেখতে চায়, তার ইতিহাসটা দেখতে চায়, তারা অত্যন্ত সাধারণ মানুষ। আপনি যদি জাদুঘরে এসে একটু আমাদের যে প্রবেশ এন্ট্রি হলটাতে একটু দাঁড়ান, দেখবেন যে ঢাকা শহরের চাইতে গ্রামান্তরের মানুষ, মফস্বলের মানুষ এবং মানে শত শত মানুষ আসে। ঢাকা শহরের স্কুলের বাচ্চারাও আসে, সেটা অত্যন্ত মানে এনকারেজিং। স্কুলের যে ছাত্রছাত্রীরা আসে তাদের কাছ থেকে কোনো নেন যে তারা আসার পর তাদের প্রতিক্রিয়াগুলো আপনারা? আমাদের তো প্রতিক্রিয়ার বই আছে, কিন্তু বই পর্যন্ত ছাত্রছাত্রীরা যেতে চায় না, কারণ 2 ঘন্টা দেখে তারা টায়ার্ড হয়ে যায়। আমাদের কোনো ক্যাফেটেরিয়া নেই, খাবার কিছু নাই। সুতরাং আমরা যেটা করছি এখন
এই আমরা অলরেডি ডিজাইন করেছি, একটা ফর্ম থাকবে বিভিন্ন গ্যালারিতে, সেই ফর্মে সে তৎক্ষণাৎ তার দিবে, তার তার যে প্রতিক্রিয়া সেটা লিখবে এবং যাওয়ার সময় একটি বক্সে ফেলে যাবে। সেই ব্যবস্থা এই এপ্রিল মাসের মধ্যে হয়ে যাবে। এমনি জাতীয় জাদুঘর ছাড়া আমাদের জাদুঘরগুলোতে কি ধরনের নিদর্শন, সেগুলো আমাদের পাঠ্যপুস্তকের সঙ্গে কতটা সম্পৃক্ত আছে, যে পাঠ্যপুস্তকে তাদেরকে জাদুঘরে আসার জন্য একটু প্রণোদিত করার মতো ব্যবস্থা আছে কিনা? জাদুঘর তো আসলে যেহেতু ইতিহাসকে ধারণ করে আছে, লিখিত ইতিহাস না কিন্তু ইতিহাসের যে নিদর্শনগুলো, কম্পোনেন্টস গুলো, সেগুলো জাদুঘর ধারণ করে আছে এবং পরিব্যাপ্ত। এটা এমন না যে একজন ঐতিহাসিক যেটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সেটাকে, তা না। জাদুঘরে আমরা যা পাই সবই একটা ক্রস সেকশন রাখবার চেষ্টা করি। তো আমি বলতে মানে একটু দ্বিধাগ্রস্ত যে সত্যি পাঠ্য বইগুলো যেভাবে লেখা হয়েছে সেগুলো জাদুঘরে আসতে অনুপ্রাণিত করবে কিনা। তবে যদি না হয়ে থাকে, যারা পাঠ্য বই লেখেন আমরা বলবো যে তারা যেন ওইভাবে লেখেন যে মানুষের মধ্যে যেন ইতিহাস সচেতনতা একটু জাগ্রত হয়। কারণ ইতিহাসের মধ্যে মানুষের আসল পরিচয়, ব্যক্তি পরিচয়, জাতীয় সত্ত্বের পরিচয় নিহিত থাকে। আমরা কোত্থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি, এই সেন্সটা যদি না থাকে তাহলে একদিন বাঙালিত্ব আর থাকবে না। হ্যাঁ, কোথায় ছিলাম, কোথায় আছি, এবং সেই বিষয়ে জানতে মানুষের আগ্রহ বাড়বে এবং সেই জন্য জাদুঘর আরো সমৃদ্ধ হবে। এবার আপনারাও সেই চেষ্টা করে যাচ্ছেন, আমাদেরও দর্শকদের সবার এই প্রত্যাশা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপের সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।